লাশের দেশ বাংলাদেশ। এই যে দৃশ্যগুলো দেখলেন, এই যে ভিডিও ফুটেজগুলো দেখলেন, এমন হাজারো ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এমন ফুটেজ গতকাল থেকে দেখছি, আরো আগেও দেখেছি। লাশের দেশ বাংলাদেশ আলাপটা দিয়ে আমি শুরু করলাম। গত 1 বছর ধরেই বাংলাদেশে শত শত হাজার হাজার লাশ পড়ছে। গত কয়েকদিন যাবৎ যেন লাশের পরিমাণটা আরো বেড়ে গেছে। কদিন আগে পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে পাথর চাপা দিয়ে হত্যা করা হলো। এরপরে ঘটল গোপালগঞ্জ ট্র্যাজেডি। গোপালগঞ্জে যে কতগুলো লাশ ফেলানো হয়েছে, সঠিক সংখ্যা কেউ বলতে পারে না। সরকার তো বলবেই না। সরকার 5টি মৃত্যুর ঘটনাকে বলে যেন দায় দায়িত্ব শেষ করে দিয়েছে। কিন্তু বিভিন্ন বেসরকারি বিভিন্ন মাধ্যম থেকে, জনগণ বিভিন্ন জায়গা থেকে যেটি জানা যাচ্ছে, গোপালগঞ্জের লাশের সংখ্যা অসংখ্য। তারই ধারাবাহিকতায় গতকালকে রাজধানীর উত্তরায় একটি স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে গেল। এবং এই ঘটনায় এখন পর্যন্ত, গতকাল দুপুরের ঘটনা, গতকাল বেলা 1টার ঘটনা, তখন থেকে এখন পর্যন্ত প্রায়, আমি যে মুহূর্তে আমরা এই ভিডিওটা যখন প্রচার হচ্ছে 22 তারিখ দুপুর 12টায়, তখন প্রায় 23 ঘন্টা হয়ে গেছে, 23-24 ঘন্টা। আসলে কত শত লাশ যে শিশু এবং আল্লাহর বা দেব শিশু। বিমানটা যে জায়গায় বিধ্বস্ত হয়েছে সেটি শিশু শ্রেণী, প্রাইমারি সেকশন, যেটিকে আমরা বলতে পারি যে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত, একদম নিষ্পাপ শিশু। কত শত শিশু মারা গেছে, সঠিক সংখ্যা হয়তো আমরা কোনোদিনও জানতে পারবো না। আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে সরকারি হিসেবে বলছে 27 জন, কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ, বিভিন্ন মানুষের, বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে জানা যাচ্ছে সংখ্যাটি শত তো বটেই, কত শত সেটি বিবেচ্য বিষয়। অর্থাৎ বাংলাদেশ এক ভয়ঙ্কর লাশের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন প্রতিনিয়ত লাশ পড়ছে। এই বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আমরা পূর্বাপর নানা ঘটনারও গন্ধ পাচ্ছি। বেনামি একাধিক ফেসবুক পেজ থেকে এবং যেগুলো বিদেশ থেকে অপারেট করা হয় এমন পেজ থেকে একদিন আগে সতর্ক করে দেওয়া হয়েছিল। যেমন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে অপারেট করা একটি ফেসবুক পেজ, অ্যানোনিমাস মেইন পেজ, বেনামি, অ্যানোনিমাস মানে বেনামি, এমন একটা পেজ থেকে 2 দিন আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে স্কুল বিল্ডিং ধসে পড়বে এবং সেখানে অসংখ্য শিশু হতাহত হবে। যদিও এটিকে নিয়ে নানা রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এটি কোন দেশের সেটি বলা হয়নি, কিংবা বিমান বিধ্বস্ত হয়ে ধসে পড়বে এমনটা বলা হয়নি, নির্মাণ ত্রুটির কারণে বা পুরনো বিল্ডিং এমনটা বলা হয়েছে, ইত্যাদি নানা রকম ব্যাখ্যা অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। যেটি হোক না কেন, সরাসরি কি একদম খোলাসা করে বলে? তারা ইঙ্গিতে বলে। এবং এই পেজটি থেকে গতকালকে উত্তরার বিমান দুর্ঘটনার পরবর্তী বিমান দুর্ঘটনার দৃশ্য আপলোড করা হয়েছে। এবং এটি রাতের দিকে এই পেজটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এমনই একটি পেজ, একদম সেম, দ্য লিজিয়ন নামে আরেকটি পেজ, যেটি খুব একটা আলোচনায় আসেনি। আমি দেখলাম যে দ্য লিজিয়ন নামে আরেকটি পেজ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে। সেটিও যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ কেন্দ্রিক অপারেটিং লোকেশন। এবং দ্য অ্যানোনিমাস মেইন পেজের সেই পেজ থেকে গতকাল রাত পর্যন্ত লক্ষ্য করা গিয়েছিল যে সেখানে আরেকটা
থ্রেটের কথা বলা হয়েছে যে আগামী স্বল্পতম সময়ের মধ্যে, সপ্তাহখানেকের মধ্যে বাংলাদেশের মার্কেট, হসপিটালে বোমা হামলা হবে। জানি না সেটি ঘটবে কিনা, সেটি ঘটতে হলেও আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় যে এগুলো তো বিদেশ থেকে, বাংলাদেশের একটা ফেসবুক পেজ, একজন মতিউর রহমান নামীয় এক ফেসবুক পেজ থেকে 3 দিন আগে, গতকালকের ঘটনার 3 দিন আগে একটা পোস্ট দেওয়া হয়েছিল, বিমান বিধ্বস্ত হবে, শতাধিক শিশু আহত হবে। নেটিজেনরা তার পরিচয়টি উদ্ধার করবার চেষ্টা করেছে। মতিউর রহমান, পিতা মৃত আব্দুল্লাহ তাঁতি, মাতার নাম জানা যায়নি, স্ত্রী আফরোজা আক্তার, বড় ভাই আব্দুল খালেক তাঁতি, ঠিকানা উত্তর তারাবনিয়া তাঁতিকান্দি, 6 নম্বর ওয়ার্ড, থানা সখীপুর, উপজেলা ভেদরগঞ্জ, জেলা শরীয়তপুর। মতিউর রহমান চাঁদপুরে বসবাস করে এবং তার শনাক্তকারী রাজনৈতিক পরিচয় কি আছে জানি না, কিন্তু শনাক্ত করেছেন যারা, তারা বলেছেন তার শিবির সংশ্লিষ্টতা, শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ততা আছে। অর্থাৎ উত্তরায় যে বিমান বিধ্বস্ত হওয়া, এই বিমান বিধ্বস্ত হওয়াটা কি আসলে এটিকে দুর্ঘটনা, নাকি এটি তৈরি একটা বিষয়? আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি। যেটি হোক, একটি ঘটনা ঘটেছে, এর মধ্যে নানা রকম আলোচনা হচ্ছে। আসলে আমরা কোনটা রেখে কোনটা আলোচনা করব? আপনারা ইতিমধ্যে জানেন যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের বাংলাদেশে একটি কার্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্তে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ মানবাধিকার কমিশন স্বাক্ষর করেছে। এটি ঢাকায় ইতিমধ্যে অফিসিয়ালি বলা যায় কার্যক্রম শুরু করেছে। এই কার্যালয়টির কার্যক্রম কোথায় আছে? কার্যক্রম আছে বিশ্বের সংঘাতপূর্ণ 18টি দেশে, 19টি দেশে। বাংলাদেশ 19তম দেশ হিসেবে এখানে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশকে সংঘাতপূর্ণ দেশ হিসেবে আমরা বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত বলতে রাজি নই। বাংলাদেশের সংঘাতের মতো কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সত্যিকার অর্থে 2024 সালের জুলাই আগস্ট থেকে শুরু করে গত 1 বছর যাবৎ সংঘাত চলছে। আমরা সর্বশেষ দেখেছি যে গোপালগঞ্জে ভয়ঙ্কর ট্র্যাজেডি ঘটেছে, সংঘাত চলছে। এর মধ্যে একটি বিমান দুর্ঘটনা হলো, একটি সংঘাত। এই বিমান দুর্ঘটনাকে নিয়ে আমরা গতকাল থেকে নানা রকম সংঘাতের ঘটনাও দেখলাম, এবং গোপালগঞ্জ থেকেই আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী খানিকটা বাংলাদেশের জনগণের মুখোমুখি হয়ে গেছে, সংঘাতের মধ্যে জড়িয়েছে। গোপালগঞ্জে জনগণের মুখোমুখি হয়েছে, গতকালকে বিমান দুর্ঘটনা কালেও জনগণের মুখোমুখি হয়েছে, সাধারণ জনগণকে পিটিয়েছে। শুধুমাত্র সেই স্কুলের শিক্ষার্থীরা অসংখ্য মারা গেছে, এই সংখ্যা বলার কারণেও সেনাবাহিনী তাদের পিটিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখেছি। অর্থাৎ সেনাবাহিনী জনগণের মুখোমুখি হয়ে গেছে। জনগণ এবং সেনাবাহিনী দুটো সংঘাতের মধ্যে জড়াচ্ছে, ক্রমেই যেন জড়িয়ে যাচ্ছে, এবং সংঘাতটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই মুহূর্তে বিমান বাহিনীর ঘটনা, দুর্ঘটনাটা বিমান বাহিনী প্রধান, যে বাহিনীর এই ঘটনা, সেই বাহিনীর প্রধান কোথায়? এই মুহূর্তে দেশে নেই। এই মুহূর্তে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তিনি এক চ্যানেলে বক্তব্যে বলেছেন যে যখন ঘটনাটি ঘটে তিনি তখন আকাশে ছিলেন। সে তুরস্কে একটা প্রতিরক্ষা মেলা হবে, সেই মেলায় যোগদানের জন্য তিনি গিয়েছেন। নৌবাহিনী প্রধানও সম্ভবত দেশে নেই, সেনাবাহিনী প্রধান আছেন। আসলে সবকিছু মিলিয়ে বাংলাদেশ একটা সংঘাতপূর্ণ একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে বিমান দুর্ঘটনা ঘটবে কিংবা বাংলাদেশে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটবে, কোনো এক ব্যক্তির ফেসবুক পেজে 3 দিন আগে পোস্ট আমরা দেখব কেন? কিংবা নাম না জানা ফেসবুক পেজ, একাধিক পেজ থেকে ইঙ্গিত করে পোস্ট করা হবে কেন যে স্কুল বিল্ডিং ধ্বংস হবে, শতাধিক শিশু নিহত হবে? এগুলো কেন? এগুলোর পেছনে কি? এগুলোর পেছনে কি ষড়যন্ত্র আছে? বাংলাদেশকে কি কনফ্লিক্টের মধ্যে ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশীদার বিশ্বের বড় বড় খেলোয়াড়রা?
বাংলাদেশে এই মুহূর্তে একটা দায়িত্বহীন সরকার দায়িত্ব পালন করছে, যে সরকারটি আসলে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না। মানে পরিকল্পনাটা হয়তো এমনই যে বাংলাদেশে একটা মানে ছোট জগন্নাথ টাইপের সরকার থাকবে, যে সরকার কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না, সবকিছু বেসামাল হবে, সমানে লাশ পড়বে, দেশ ক্রমেই কনফ্লিক্টের মধ্যে ঢুকে যাবে, জনগণ সরকারের মুখোমুখি হবে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী জনগণ মুখোমুখি হবে, একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে, একটা ম্যাসাকার হবে, মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হবে। আমরা জানি না যে উত্তরার বিমান দুর্ঘটনার ঘটনাটি ষড়যন্ত্র কিনা, কারণ নানা সিম্বলে এটি ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। আরেকটি বিষয় যে যে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে সেখানে সাধারণত আমরা যেটি জেনেছি যে দুজন পাইলট থাকে, এবং এই বিমানেও দুজন পাইলট ছিল, কিন্তু একজন পাইলটের ব্যাপারে খুব বেশি আলোচনা হচ্ছে, তাকে হিরোইক ভাবে উপস্থাপন করবার চেষ্টা করা হচ্ছে। আরেকজন পাইলটের কোনো আলোচনা কোনো গণমাধ্যমে বা কোনো জায়গায় দেখলাম না। আরেকজন পাইলট বেঁচে আছেন নাকি মারা গেছে। যে পাইলটের আলোচনা হচ্ছে তাকে হিরোইক ভাবে উপস্থাপন করা হচ্ছে যে তিনি বিমানেই মারা গেছেন, কিন্তু আসলে তিনি মারা যাননি, তিনি আহত হয়েছিলেন, গুরুতর আহত হয়েছিলেন। বিমানে তিনি অগ্নিদগ্ধ হননি, তিনি প্যারাশুট দিয়ে আগেই নেমে গিয়েছিলেন, এবং তাকে পরে উদ্ধার করে হাসপাতালে নেবার পর তিনি মারা গেছেন। মানে সবকিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা। গতকাল থেকে নানা রকম দৃশ্য দেখে আমি আসলে মানে কথা বলতে পারছি না। এই যে এখনো আমি যে আপনাদের সঙ্গে গুছিয়ে কথা বলছি, আবার হয়তো কথা এলোমেলো হয়ে যাচ্ছে, কোনটা আগে বলা উচিত কোনটা পরে বলা উচিত, আসলে আমি দ্বিধান্বিত, দ্বিধাগ্রস্ত যে বাংলাদেশকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল আমরা হাসপাতালেও যে দৃশ্যগুলো দেখলাম, রাজনীতিবিদরা সেখানে ফুটেজ কামাইয়ের জন্য গিয়ে রাজনীতি করছেন, পোড়া রোগীদের কিভাবে কি করতে হয়, রাজনীতিবিদরা সেখানে নাও যেতে পারতেন, কিংবা উপদেষ্টা, আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে কোথাও এখনো পর্যন্ত দেখিনি। আইন উপদেষ্টা বলছেন বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসা হবে ইত্যাদি বিভিন্ন কিছু ইত্যাদি, অনেক আগে থেকে অনেক কিছুই বলেন, কিন্তু আজ পর্যন্ত এক বছরে আমরা অনেক কিছু হতে দেখছি না। আসলে একটা দুর্বল সরকার যদি থাকে দেশে, সাধারণ জীবনযাত্রা, সাধারণ মানুষের জীবন যাপনই সাধারণ মানে একটা রাষ্ট্র যে চলে, এই চলার কাঠামোটাই রক্ষা করতে পারে না, সেখানে দুর্যোগ, দুর্বিপাক কিংবা যুদ্ধ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে?